নানা ক্ষেত্রে ব্যর্থতা নিয়ে আলোচনা করেছি। বহু ক্ষেত্রেই তাদের ইনঅ্যাকশন আছে, তারা কাজ করছে এটা মনে হয় না। কিন্তু যে পরিমাণ বিশৃঙ্খলা এবং অদক্ষতা খুব ছোট্ট একটা ক্ষেত্রে সম্প্রতি দেখলাম, এটা খুবই মর্মান্তিক। আমি আমাদের যে গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, সেটা নিয়ে গতকাল যে অনুষ্ঠানটা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের মত বিনিময়, সেটার বিশৃঙ্খলা এবং একেবারে পরিকল্পনাহীনতার যে ছাপ পড়েছে সেটা নিয়ে কথা বলতে চাই। এবং যা ঘটেছে তার সাথে উপদেষ্টা জনাব মাহফুজ আলম জড়িত বা এই দায় তার কিনা সেটা একটু খুঁজে দেখার চেষ্টা করব। আমরা জানি, একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নেওয়া ভালো। সেটা হচ্ছে 31 ডিসেম্বর হঠাৎ করে ঘটা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ লোকজন ফেসবুকে স্ট্যাটাস দিতে শুরু করলেন যে তারা কিছু একটা করতে যাচ্ছেন। পরে 31 ডিসেম্বর তারা এই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, তারা তখন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বলছিলেন, তারা ঘোষণা করবেন এবং 72 সালের সংবিধানকে তারা বাতিল করবেন, কবর দেবেন, এরকম নানান কিছু। এবং এটা এই উৎসাহটা এমন পর্যায়ে গেছে যেটা সঠিক হয়েছে বলে আমি মনে করি না। সেটা হচ্ছে একজন উপদেষ্টা, আমি ভুল না করি এটা আসিফ মাহমুদ, তিনিও একই ধরনের স্ট্যাটাস দিয়েছেন। সরকারে বসে তিনি এটা করতে পারেন কিনা, কারণ দুটো সংগঠন তার ডাক দিচ্ছে, এই প্রশ্ন আছে। কারণ এই সরকারটা কোনো দলীয় সরকার না, কিন্তু তারা এগুলো করেছেন। পরবর্তীতে সরকার সেটা করতে দিল না এবং সরকার দাবি করলেন যে তারা নিজেরা এটা করবেন এবং রাইটলি তারা বলেছেন পরে তারা আসলে ফ্যাসিলিটেট করবেন, সবাইকে নিয়ে একসাথে করতে চান। আমি গতকাল আমাদের প্রধান উপদেষ্টা, এই যে সর্বদলীয় বৈঠক হয়েছে এটা নিয়ে কেন বলছি এটা একটা ডিজাস্টার হয়েছে এবং আমি একেবারেই আশাবাদী নই এই ঘোষণাপত্র আরো ঠিকঠাক মতো হবে, সেই কথায় পরে আসছি। তো প্রধান উপদেষ্টা তার স্পিচে এই প্রেক্ষাপটটা বলেছেন, এই যে ঘোষণাপত্রটা পাঠ করা হবে সেই প্রোগ্রামে প্রধান উপদেষ্টাকে ডাকা হয়েছিল, তখন তিনি জানতে চেয়েছিলেন এবং জানার সাথে সাথে উনি খুবই চমৎকারভাবে রাইটলি উনি মনে করেছেন যে এভাবে তো এটা হতে পারে না। এবং এই হওয়া নিয়ে তার বক্তব্য ছিল, সেটা হচ্ছে এই ঘোষণাপত্র 5 আগস্টে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবেই হতে হবে। অর্থাৎ আমরা সবাই যখন ঐক্যবদ্ধভাবে কাজটা করেছি, সেই ঐক্যবদ্ধভাবেই কাজটা করতে হবে। সুতরাং সব দল মত যারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে ছিল তাদেরকে নিয়ে তিনি কাজটা করাটাকেই সঠিক বলে মনে করেন। এবং আই রিপিট, উনি স্পষ্টভাবে বলেছেন যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে দরকার হয় ঘোষণাপত্র হবে না। আমি শতভাগ একমত তার সাথে, কোন একটা খণ্ডিত কিছু অংশ, কারণ এই ঘোষণাপত্র দেওয়ানোর জন্য একটা তীব্র চেষ্টা আছে একটা অংশের মানুষ, বা অংশ বললে বড় বড় হয়, কয়েকজন মানুষের খুব সিরিয়াস চেষ্টা আছে এবং তাদের মতো করে প্রধান উপদেষ্টা যেভাবে করতে চাইছেন বা সরকার এখন যেভাবে করতে চাইছে, আমি এটাকে একটা সঠিক পথ বলে মনে করি। এখানে সংবিধান বাতিল টাতিলের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে জরুরি যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে ঘটনাগুলো ঘটলো, সত্যিকার অর্থেই এটা একটা অভাবনীয় ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো এবং আমাদের 71 পর যেহেতু আমাদের প্রক্লেমেশন ছিল না, সেটা এর মধ্যে আমাদের একটা রাজনৈতিক জার্নি আছে এবং অবশ্যই 24 খুব সিগনিফিক্যান্ট একটা লড়াই, সেই লড়াইটার একটা ঘোষণাপত্র থাকা দরকার। কিন্তু এটা না থাকলে সরকার অবৈধ টাইপের আলাপ আছে, এগুলো নিয়েও কথা বলবো। এগুলো একেবারেই বাজে কথা, কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে। যাই হোক, গতকাল যেভাবে এই সমাবেশ করার চেষ্টা করা হয়েছে, মানে সভা করার চেষ্টা করা হয়েছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে, নানা রকম আনসার্টেনিটি। সারাদিন দেখলাম যে বিএনপি সম্ভবত যাচ্ছে না, শেষ পর্যন্ত জনাব সালাউদ্দিন আহমেদ গেলেন, অন্যান্য দল জামায়াত গেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি তারা গেছেন, গণতন্ত্র মঞ্চের প্রতিনিধি আমি জোনায়েদ সাকিকে দেখলাম সেখানে, ইসলামিস্ট দলগুলোরও অনেকে গেছেন। তো এইরকম সবাই যখন গেছেন, গণ অধিকার পরিষদের নুরুল হক নূরকে দেখেছি, রাশেদকে দেখেছি, তো মোটামুটি আমাদের এখানে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে যারা ছিলেন প্রায় সবাই এই অনুষ্ঠানে গেছেন। এটা একটা অর্থহীন অনুষ্ঠান, কিন্তু এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যা ঘটেছে সেটা খুব হাস্যকর। মানে একটা লিস্ট অ্যারেঞ্জমেন্ট কেউ করতে পারে বা পারে না, এবং মানুষকে হিউমিলিয়েট করা, আমি এটাকেই সবচেয়ে বেশি আপত্তি করি এবং এটা অত্যন্ত অফেন্সিভ। এবং এর সাথে যদি মাহফুজ আলম জড়িত থাকেন, এটার দায় তাকে নিতে হবে। মাহফুজ আলমের কথা কেন বলছি, এই প্রোগ্রামের দাওয়াত দেওয়া হয়েছে, মানে আগের দিন পর্যন্ত প্রায় সব দল দাওয়াত পায়নি এবং আগের দিন তারা বেশ রাতে বা মানে গতকাল সকালে অনেকেই
একটা মেসেজে দাওয়াত পেয়েছেন এবং সেটা জনাব মাহফুজ আলমের ফোন থেকে গেছে, এটাই নিউজ হিসাবে আমাদের সামনে এসেছে এবং সেটা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন এই বৈঠকে অনেকেই, এটাও আমরা নিশ্চয়ই জেনেছি। তার মানে এটা সঠিক কথা, মানে এইরকম একটা জাতীয় প্রোগ্রামে একটা টেক্সট মেসেজ করে হোয়াটসঅ্যাপে ইনভাইট করা হয়, এর চাইতেও বিভৎস ঘটনা ঘটেছে। আমি এটাকে বিভৎস শব্দটা ব্যবহার করছি, সিপিবির সাথে যা হয়েছে, মানে বাম গণতান্ত্রিক জোটের সাথে যা হয়েছে। সিপিবির রাজনীতি অনেকেই পছন্দ করেন না, না করতে পারেন, এবং সিপিবির সাথে কেউ কেউ শেখ হাসিনার আওয়ামী লীগের সাথে এক ধরনের ট্যাগ করার চেষ্টা করে। যদিও আমি অন্তত গত বেশ কয়েক বছরে দেখেছি সিপিবি খুব স্পষ্টভাবে, তারা তো নির্বাচনে যায়নি শেখ হাসিনার অধীনে এবং তারা তত্ত্বাবধায়ক ছাড়া কোনো নির্বাচন হবে না এই ধরনের আলাপ, বিশেষ করে সিপিবির সাধারণ সম্পাদক জনাব রুহিন হোসেন প্রিন্সের সাথে আমি অনেকগুলো টকশো করেছি। আমরা একই টকশোতে বসে আমি তার এই ধরনের অবস্থান শেখ হাসিনার আমলের আগে অনেক দেখছি। তারপরও তাদের কিছু যৌক্তিক সমালোচনা যে কেউ করতে পারি, কিন্তু একটা উদ্ভট কাণ্ড ঘটেছিল, আজকে এটার সাথে মনে হয় রিলেটেড হবে। কতগুলো রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছিল ছাত্রদের পক্ষ থেকে অভ্যুত্থানের কিছুদিন পরই। এর মধ্যে বাসদ, সিপিবি এরাও ছিলেন, মানে তারা এদেরও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া উচিত বলে মনে করেছিলেন। মানে পরে তারা বলেছেন তাদের জায়গা থেকে এটা ভুল হয়েছে, কিন্তু এই ভুল হওয়ার কোনো কারণ আসলে আমি আজও খুঁজে পাইনি। এই ভুল কিভাবে হয়, এই নাম কিভাবে সেখানে অন্তর্ভুক্ত হয়। যাই হোক, এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত ঘটনাচক্রে গতকাল অনুষ্ঠান হয়েছে, তার আগের দিন রুহির হোসেন প্রিন্সের সাথে আমি একটা টক শোতে ছিলাম এবং সেখানে আমি জেনে খুব অবাক হয়েছিলাম তারা দাওয়াত পাননি এই অনুষ্ঠানে। তখন ফান করে বলছেন আপনারা তো নিষিদ্ধই হয়ে যেতে পারতেন। যাই হোক, ওনারা দাওয়াত পেয়েছেন, কিন্তু এই দাওয়াত যেটা হয়েছে এটা একটা ফাজলামো হয়েছে। আমি ফাজলামো শব্দটা কনসিয়াসলি ব্যবহার করছি। একটা সরকারের জায়গা থেকে একটা রাজনৈতিক দলের সাথে ফাজলামো না করা উচিত এবং এই ফাজলামোর জন্য সরকারকে দায় নিতে হবে। আমি একটু পড়ি জনাব রুহিন হোসেন প্রিন্স কি বলছেন। আজ 16 জানুয়ারি 2025 বেলা 1:29 বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের ফোনে নামবিহীন খুদে বার্তা পাঠিয়ে আগামীকাল বিকাল 4 ঘটিকায় ফরেন সার্ভিস একাডেমির বৈঠকে দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠিয়ে খসড়া ঘোষণাপত্র বিষয়ে আমাদের পর্যালোচনা উপস্থিত করতে বলা হয়, সঙ্গে ঘোষণাপত্র পাঠানো হয়। আমরা জানতে পারি বৈঠকটি আগামীকাল নয়, আজ 16 ফেব্রুয়ারি বিকাল 4টায়। মানে একটা মেসেজ দিয়ে বলেছে আগামীকাল, তার মানে এটা হলো বুধবার দিয়ে বলেছে, বৃহস্পতিবারই দিয়ে বলেছে এটা আগামীকাল মানে শুক্রবার হবে, কিন্তু ঘটনাটা তা নয়। এইটা আসলে আপনার মানে একই দিন হওয়ার কথা, এই তথ্যটাও ভুল। এবং ওখানে ডেটটা একটা মেসেজ দিয়ে তার সাথে হোয়াটসঅ্যাপে যদি মেসেজ হয় সেখানে সেই এই প্রক্লেমেশনের ডকুমেন্টটা দেওয়া হয়েছে, দিয়ে 4টায় মানে 2.5 ঘন্টার মধ্যে একটা প্রতিনিধি গিয়ে এই ব্যাপারে তাদের মত জানাতে বলা হয়েছে। আমরা খেয়াল করি মানুষকে কত হিউমিলিয়েট করা যায়। মানে এখন সরকারের গদিতে বসে সবারই কি মাথা এমন হয় যে সবাইকে খুব তুচ্ছ মনে হয়, সবাই ফালতু লোক, সবাই প্রজা, আমি বিরাট সম্রাট হয়ে গেছি। ওখানে বসলেই মনে হয় যে কাউকে আমি হোয়াটসঅ্যাপে একটা টেক্সট পাঠিয়ে ইনভাইট করে ফেলতে পারি। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যেন মাহফুজ আলম এই ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তিনি সম্ভবত হতেই পারেন, কারণ তিনি প্রধান উপদেষ্টা, এর আগে বিশেষ সহকারী ছিলেন। আমরা ধারণা করতে পারি তিনি যেহেতু কোনো পোর্টফোলিও পাননি, এই কথাটা আমি নিশ্চিত। এখন আসলে তার দায়িত্ব কি? তার দায়িত্ব প্রধান উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা হতে পারে। আর খুব শোনা যায় তিনি নতুন রাজনৈতিক দলের পেছনে কাজ করছেন। এই আলাপগুলো সামনে আসতে হবে। একটা সরকারি পজিশনে বসে তারা এই কাজটা করতে পারেন কিনা আমরা পরে কখনো এই আলোচনাগুলো করব। কিন্তু এই অনুষ্ঠানটা দায়িত্বপ্রাপ্ত হিসেবে এই হয়েছে। তার চাইতে আমি যদি তাকে বা সরকারকে প্রশ্ন করতে চাই, এই ডকুমেন্টটা পাবলিক না কেন? এর কিছু খসড়া আমি প্রথম আলোতে দেখলাম এসছে, সরিয়ে রাখি। এটা একটা পাবলিক ডকুমেন্ট হওয়ার কথা ছিল, শুধু রাজনৈতিক দল কেন এটা নিয়ে কথা বলবে? এবং এটা বহু আগে আসার কথা ছিল, আসেনি কেন? আমরা তো কথা বলতে পারতাম। আমরা দিকটা একটু বুঝি টুঝি। এই সরকার মনে করে তারাই সবকিছু বোঝেন, উপদেষ্টারা মনে করেন তারাই সবকিছু বোঝেন। এটা পাবলিক হবে, এটা নিয়ে প্রচুর কথাবার্তা হবে, তার মতো করে প্রত্যেকে তার অপিনিয়ন দেবে। এই গণ অভ্যুত্থান শুধু রাজনৈতিক দল করে, এটা গণ অভ্যুত্থান, এটা 90 না। এরশাদ পতনের সাথে এই মুভমেন্টের একটা মূলগত পার্থক্য আছে। এরশাদ পতনটা গণ অভ্যুত্থান ছিল বলে আমি মনে করি না। জনগণ শেষে এসে প্রায় বিজয় নিশ্চিত হওয়ার পর নেমেছে। এরশাদ বিরোধী আন্দোলন ছিল পলিটিক্যাল দলগুলোর নেতৃত্বের আন্দোলন। ইভেন 69-এর যে গণ অভ্যুত্থানের কথা আমরা বলি সেটারও নেতৃত্ব ছিল
মূলত রাজনৈতিক দল এবং তাদের অন্যতম সাধারণ মানুষ নেমেছিল এই মুভমেন্টে। সবাই ছিল, রাজনৈতিক দল, ছাত্ররা সামনে ছিলেন এবং সাধারণ আপামর মানুষ। আমি ব্যক্তিগতভাবে বহু মানুষকে চিনি যারা কোনো রাজনৈতিক দলের সাথে অ্যালাইন্ড নন, কিন্তু এই মুভমেন্টে নেমেছেন। তো জনগণ কেন এই তথ্যটা জানবে না? কেন কোথায় এক খাবলা দুই খাবলা খসড়া এসছে সেটা দেখতে হবে? এটা প্রত্যেকের কথা বলা যায় গেছে। এই ঘোষণাপত্র খুব সহজ বা ছোট ব্যাপার নয়, কোনোভাবেই নয়। সেটা হয়নি, এটাও আরেক ব্যর্থতা। আর আজকে বৈঠকের পর আমরা বহু জায়গা থেকে বহু রকম অপিনিয়ন দেখলাম। বিএনপি এত পরে কেন হবে সেই প্রশ্ন জনাব সালাউদ্দিন আহমেদ করছেন। জামায়াতের পক্ষ থেকেও বিএনপির এরপর বলছে তারা একসাথে কাজ করবেন, জামায়াতও তাই বলেছে। উপদেষ্টা জনাব আসিফ নজরুলকে আমরা কথা বলতে দেখেছি, তিনি বলছেন যে সবাই একত্র হচ্ছে এবং তারা মোটামুটি অনেক দেরি না করে আবার অনেক দ্রুত না করে কাজ করবেন। কমিটি গঠন করার কথা হয়েছে, নতুন আরেকটা কমিটি এটা লিখবে। এই ঘোষণাপত্র লেখা খুব তুচ্ছ ব্যাপার না, এটা খুবই পরিকল্পিতভাবে লেখা দরকার, কারণ এটা নিয়ে সিরিয়াস ডিসপিউট অপেক্ষা করছে, এটা নিয়ে কোনো সন্দেহের কিছু নাই। সো এই যাবতীয় সবকিছু ঘটলো, ঘটার পরে এখন আমরা তাহলে এই সভাটার দরকার কি ছিল? ব্যাপারটা অবস্থা দৃষ্টি এরকম মনে হতে পারে যে 15 তারিখের একটা আলটিমেটাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। তারা যখন 31 তারিখ পারে নাই, তারপর তারা সেই আলটিমেটাম দিয়েছে এর মধ্যে হতে হবে, তাহলে তারা নানান কর্মসূচি দেবে। সেই চাপেই কি সরকারকে এখানে একটা আইওয়াশ করতে হলো? কারণ এমনিতেই কিচ্ছু হয় নাই। একটা ঘোষণাপত্র বিএনপির মহাসচিব 3 দিন আগে বলেছেন, তার 1 বা 2 দিন আগে তারা এটা পেয়েছেন। তো সেটা যদি 1-2 দিন আগে পেয়ে থাকেন, মানে 4-5 দিন একটা ঘোষণাপত্র পড়ে তার দলের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেওয়া যায়? এটা অনেক সিরিয়াস ব্যাপার। এবং তাই হলো, এখন সবাইকে আবার এসব ঠিকঠাক করে তাদের অপিনিয়ন ঠিক করে গিয়ে পরবর্তীতে বসতে বললো। তো তাহলে এই সভাটা কেন হলো? অহেতুক। যদি আমরা বলতে পারি রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার যোগাযোগ বা ইন্টারাকশন সামনাসামনি যে কোনো বাহানায় হোক, সেটা একটা পজিটিভ দিক আছে। প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যে মাঝে মাঝে আমি একা ফিল করি, কিন্তু এই ধরনের প্রোগ্রাম যখন হয়, আপনারা যখন আসেন, তখন আমি ভালো বোধ করি যে আমি একা নই, আমরা সবাই একসাথে আছি, একতাই আমাদের শক্তি, যেভাবে উনি বলেন আর কি সবসময়। তো তাহলে এটা কেন হলো? কোনো কারণ নেই। এই 15 তারিখের যে আলটিমেটাম, সেটা কি স্টুডেন্টদেরকে দিয়ে জিনিসগুলো করানো যেত না, যে থামানো? আর এই দায়িত্ব স্টুডেন্টদের, তারা এইসব করছেন কেন? তারা 31 তারিখ নিজেদের মতো ঘোষণা দিয়ে দেন, তারা 15 তারিখ না হলে আলটিমেটাম, তারপরে কর্মসূচি করবেন, এই করবেন সেই করবেন। তারা কোলাবোরেট করতে পারেন, তারা সরকারে আছেন, তাদের উপদেষ্টারা আছেন, তাদের ছাত্র প্রতিনিধিরা আছেন, যারা প্রক্লেমেশনের জন্য স্টেটাস দেন, যারা এটা কোঅর্ডিনেট করেন, যারা দল তৈরি করছেন সরকারে বসে বসে, এই অভিযোগ আছে। তো তাদের সাথে নেগোশিয়েট করে এটা করা যায় না কেন? ইটস এ টোটাল মিসম্যাচ। মানে আমি বলবো যে এটা এত বাজে রকম ম্যানেজমেন্ট হয়েছে, এটা বাজে রকম ভাবে অদক্ষতা, অক্ষমতা, এবং সবচেয়ে জরুরি কথা, শুধু আমি সিপিবির কথা বলছি না, অন্যান্য অনেক দলকে আগের দিন রাতে দাওয়াত দেওয়া হয়েছে, 3-4 দিন সময় দিয়ে বলছে এটা পড়ে আসেন, এসে আপনার অপিনিয়ন বলেন। এগুলো হিউম্যানিয়েট করা, মানে সরকারের কিছু মানুষ অন্তত নিজেদেরকে অনেক কিছু মনে করা শুরু করেছেন। বাংলাদেশে শেখ হাসিনাকে পতনাতা থেকে খেদানো এই জন্য হয় নাই। শেখ হাসিনা ঠিক এই কাজটা করতেন, এই কাজটা মানুষকে তুচ্ছ করা, মানুষকে তাচ্ছিল্য করা, সবচেয়ে ভয়ঙ্কর জিনিস এটা। শেখ হাসিনা মানুষকে মানুষ মনে করতেন না। একই রকম প্রবণতা দেখছি এখানে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে 22,500 কোটি টাকা ছাপল বাংলাদেশ ব্যাংক। নতুন করে 22,500 কোটি টাকা ছাপিয়ে দুর্বল 6টি ব্যাংককে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 28 নভেম্বর বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান-এ মনসুর। গভর্নর জানান, আগামী রোববার থেকে এসব ব্যাংকে টাকা পেতে শুরু করবেন গ্রাহকরা। এ সময় প্রয়োজন ছাড়া অতিরিক্ত টাকা না তুলতে গ্রাহকদের অনুরোধ করেন তিনি। আহসান-এ মনসুর বলেন, আমরা দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহযোগিতা দিচ্ছি, আমানতকারীদের সুরক্ষার জন্য এটি দেওয়া হচ্ছে। এরই মধ্যে 22,500 কোটি টাকা দেওয়া হয়েছে। ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে কেন্দ্রীয় ব্যাংক এমনটা জানিয়ে গভর্নর আহসান-এ মনসুর বলেন, ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে, গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই, এ নিয়ে মাথা ব্যথা বাংলাদেশ ব্যাংকের। তিনি বলেন, ব্যাংকিং খাতের অবস্থা খারাপ হচ্ছে না, বরং আগে থেকেই খারাপ ছিল, এখন সে অবস্থার উন্নতি করার চেষ্টা করা হচ্ছে।
গভর্নর বলেন, আমরা এদিকে তারল্য দেব, অন্যদিকে পুরনো টাকা আস্তে আস্তে বাজার থেকে সরিয়ে নেব, এতে দেশের মূল্যস্ফীতি কমে আসতে পারে। এর আগে গত 13 আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বলেছিলেন, নতুন করে আর টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে না। প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদেরকে কি মনে হচ্ছে যে 22,500 কোটি টাকা ছাপালো বাংলাদেশ ব্যাংক, এখন এই টাকা ছাপিয়ে কি তারা ভালো কাজ করেছে নাকি মন্দ কাজ করেছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে গণ অভ্যুত্থানের বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থানের বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা। জুলাই আগস্টে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন গণ অভ্যুত্থান সংগঠিত হয়। এতে শিক্ষার্থী থেকে শুরু করে নানা বয়সী নারীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। সেই উত্তাল ও বিভীষিকাময় আন্দোলনে অংশ নেওয়া নারীদের সঙ্গে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। মঙ্গলবার 10 ডিসেম্বর জুলাইয়ের কন্যারা আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না শিরোনামে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টার সঙ্গে সময়ের সাহসী নারীদের সাক্ষাতের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এ সময় উপদেষ্টা নারী শিক্ষার্থীদের নিজেদেরও সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে উৎসাহ উদ্দীপনা দেন এবং তাদের আশা আকাঙ্ক্ষা ও নানা দাবির কথা শোনেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, আজ অনেক উচ্ছ্বাসের দিন, ক্ষোভের দিন, ইমোশনের দিন। আজ সব একসঙ্গে প্রকাশ করার দিন। উচ্ছ্বাস আছে বলেই তো আমরা এখানে আছি। উচ্ছ্বাস ক্ষোভ না থাকলে আমরা তো মানুষ হিসাবে বেঁচে থাকতে পারতাম না। এগুলো আছে, থাকবে, যখনই দরকার তখনই প্রকাশ করব। যখন যেখানে যতটুকু দরকার ততটুকু প্রকাশ করব, সেই শক্তি যেন আমাদের থাকে। জুলাই আগস্টের বিপ্লবে নারীদের উদ্দেশ্যে অধ্যাপক ইউনূস বলেন, আজ তোমাদের সাক্ষাৎ পেয়েছি, এটা আমার জন্য ঐতিহাসিক দিন। তোমরা বাংলাদেশের আজ যে পর্যায়ে নিয়ে গেছো সেটি ঐতিহাসিক ঘটনা। এই ঐতিহাসিক ঘটনায় যার নায়িকা তাদের আমি মনে প্রাণে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক শ্রোতা, তিনি কি মন্তব্য করলেন ধর্মীয় নেতাদের সঙ্গে, চলুন জেনে আসি। দেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের পর এবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। বৃহস্পতিবার 5 ডিসেম্বর বিকেল 4টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। গতকাল বুধবার বিএনপি, জামাতে ইসলামী নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাসদ, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। প্রিয় দর্শক শ্রোতা, তিনি এদের সবার সঙ্গে কথা বলেছেন। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, ইদানিং কিছু ঘটনা নিয়ে অপতথ্য ছড়ানোর প্রয়াস আমরা দেখছি। অনেকাংশে দেখছি ভারতের গণমাধ্যম খুব আক্রমণাত্মকভাবে এ কাজগুলো করছে। এটার জন্য জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদের বলতে হবে, তোমরা আসো, দেখো কি হচ্ছে। একই সঙ্গে আমাদের জাতীয় ঐক্য ধরে রাখা, আমাদের জাতীয় ঐক্য এখানে খুব জরুরি, কারণ আমাদের দেশ নিয়ে এক ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে। এখানে আমাদের দেশের সুনামের একটা প্রশ্ন আছে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে অপতথ্যের বিরুদ্ধে প্রচারী বিধানে নামতে হবে। ভারতীয় মিডিয়ার অপপ্রচার এবং উস্কানির বিরুদ্ধে ধর্ম, দল, মত নির্বিশেষে জাতীয় ঐক্য
গড়ে তুলতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে ধারাবাহিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আটক হলেন বিজিবির সাবেক ডিজি মইনুল ইসলাম। আটক। বিদেশ যাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মইনুল ইসলামকে স্ত্রীসহ আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে। জানা গেছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সূত্র নিশ্চিত করেছেন মইনুলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ছিল। শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকেল 5টার দিকে মইনুল তার স্ত্রীকে নিয়ে শাহজালাল বিমানবন্দরে যান। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার বিদেশ যাওয়ার কথা ছিল। পরে ইমিগ্রেশন পুলিশ তার পাসপোর্ট জব্দ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য আলাদা একটি কক্ষে নিয়ে যায়। প্রসঙ্গত 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআর নতুন নাম বিজিবি বিদ্রোহ পিলখানা নৃশংস হত্যাযজ্ঞে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এ ঘটনায় 48 ঘন্টার মাথায় বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পলাতক মেয়র আতিকুল ইসলামের ভাই। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা সবাই জানতে পারলেন ডিজি মইনুল ইসলাম আটক হয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি বিদ্রোহ পিলখানা নৃশংস হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল। প্রিয় দর্শক শ্রোতা, এখানে আপনাদের মন্তব্য অবশ্যই জানিয়ে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বেশ কিছু বেসরকারি ব্যাংকে ছাঁটাই আতঙ্ক। বেশ কিছু বেসরকারি ব্যাংক আতঙ্কে রয়েছে। তাদেরকে হয়তো খুব শীঘ্রই নিষেধাজ্ঞার তালিকা দিতে পারে বাংলাদেশ ব্যাংক। আওয়ামী লীগ সরকার পতনের পর বেসরকারি ব্যাংকগুলো ছাঁটাই আতঙ্ক শুরু হয়েছে। বিশেষ করে মালিকানা ব্যবস্থাপনা পরিবর্তন হওয়া ব্যাংকগুলোর এই আতঙ্ক বেশি। ইতিমধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড SIBL বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময় নিয়োগ দেওয়া 579 কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে। ইউনাইটেড কমার্শিয়াল